কালীপুর গ্রামের সেই রাতটি সাধারণ কোনো রাত ছিল না। পৌষ মাসের অমাবস্যা পুরো গ্রামকে তার অন্ধকারে ঢেকে নিয়েছিল। ঠান্ডা হাওয়া যেন কোনো হিংস্র জন্তুর মতো কুঁড়ে ঘরের ছাউনি ছিঁড়ে উড়িয়ে ফেলতে চাচ্ছিল। গ্রামের শেষ প্রান্তে থাকা অরুণের ছোট কুঁড়ে ঘরে আজ নিস্তব্ধতা যেন মৃত্যুর পদধ্বনির মতো লাগছিল। কুঁড়ে ঘরের ভিতরে একটি কোণ অন্ধকারে ডুবেছিল। মঞ্জরি বিছানায় পড়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তার বুক হাঁপড়ের মতো চলছিল। জ্বর এত তীব্র ছিল যে তার কপাল থেকে বেরিয়ে আসা বাষ্প ঠান্ডা হাওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছিল। অরুণ তার স্ত্রীর পাশে বসে তার হাত বোলাচ্ছিল। তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। কাছেই পায়েল ও তার 15 বছরের ভাই অভি ভয়ের চোখে তাদের মাকে দেখছিল। মঞ্জুরি, তুমি চিন্তা করো না, আমি শহরে গিয়ে ওষুধ নিয়ে আসছি, তোমার কিচ্ছু হবে না। না অরুণ, আজ নয়, আজ পৌষের অমাবস্যা। তুমি কি ভুলে গেছো যে আজকের রাতে কাল রাত্রিবন জেগে ওঠে? বয়স্করা বলতেন যে আজকের রাতে জঙ্গল রাস্তা দেয় না, বরং পথিকদের গ্রাস করে ফেলে। আমার ওষুধ লাগবে না, আমার শুধু তোমাদেরকে সাথে চাই, বাইরে যেও না। মা, যদি বাবা একা যান তাহলে আমার আরো ভয় লাগবে। আমি ওর সাথে যাব। আমি আর বাচ্চা নই, আমার বয়স এখন 15, আর তাছাড়া আমি জঙ্গলের রাস্তা চিনি। ভাইয়া, বাবা যেও না। শোনোনি মা কি বলেছে? পাশের কাকিমা বলতেন যে জঙ্গলে ছলনাময়ী তার কণ্ঠস্বর বদলে কাছের মানুষের আওয়াজে ডাকে। যদি তোমরা চলে যাও আর ফিরে না আসো, তাহলে আমরা কি করব? মঞ্জুরি, যদি আমি না যাই তাহলে তুমি কাল সকালের সূর্য দেখতে পারবে না। হাকিম বলেছিলেন যে রাত 12টার আগে এই ওষুধ পাওয়া জরুরি। অভি, লাঠি তোলো আর লণ্ঠন বের করো, আমাদের বেরোতে হবে। বাইরের বরফ ঠান্ডা হাওয়া তাদের স্বাগত জানালো এক বরফের চড়ের মতো। জঙ্গলের ভিতরে পা রাখতেই মনে হলো যেন তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেছে। গাছের শুকনো ডালপালা একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে এমন শব্দ করছিল যেন কেউ হাড় চিবোচ্ছে। বাবা, হাওয়াটা খুব অদ্ভুত, মনে হচ্ছে যেন কেউ আমাদের কানে ফিসফিস করছে। ভয় পেও না অভি, এটা শুধু হাওয়ার শব্দ। শুধু তোমার চোখ মাটিতে রাখো আর আমার পিছনে চলো। তখনই ঘন কুয়াশার মধ্যে একটা আলো দেখা গেল। তারা সেই আলোর দিকে যেতে লাগলো। সেখানে একটা পুরনো চায়ের দোকান ছিল। এই নির্জন জঙ্গলে এমন দোকান থাকা অসম্ভব ছিল। তবুও সেখান থেকে আগুনের ধোঁয়া উঠছিল। একজন বুড়ো মানুষ কেটলি নাড়ছিল, আর দুজন চুপচাপ বসেছিল, চা খাচ্ছিল। এত রাতে এখানে দোকান খোলা কিভাবে? বাছা, দোকান সময় দেখে খোলে না, পথিক দেখে খোলে। অমাবস্যার রাতে যে এখান দিয়ে যায় সে হয় থাকে খুব সাহসী, নয়তো খুব দুর্ভাগা। চা খাবে? এই চা তোমার স্মৃতি তাজা করে দেবে আর শরীর গরম করবে। অরুণ ও অভি একে অপরের দিকে তাকালো। তাদের কথায় এত ভয় ছিল যে অভির হাত কাঁপতে শুরু করলো। কিন্তু অরুণ ভাবল যে এরা হয়তো তাদের ভয় দেখিয়ে লুট করার ফাঁদে আছে। তারা চা পান করল না এবং এগিয়ে গেল। অরুণ ও অভি সেই রহস্যময় চায়ের দোকান পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সেই অপরিচিতদের কথা তাদের কানে কোনো বিষাক্ত মন্ত্রের মতো বাজছিল। যত তারা জঙ্গলের আরো ভিতরে প্রবেশ করল, গাছের উচ্চতা ও ঘনত্ব বাড়তে লাগলো। এখন আকাশের ম্লান চাঁদের আলো অদৃশ্য হয়ে গেছে। বাবা, লক্ষ্য করেছো, যখন আমরা সেই দোকান থেকে বেরিয়েছিলাম তখন আমাদের পায়ের শব্দ শুকনো পাতার উপর হাঁটার মতো শব্দ হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন আমরা কোনো ভেজা জিনিসের উপর দিয়ে হাঁটছি। অভি, ভয় পাস না, এটা শুধু তোমার ভুল ধারণা। কুয়াশার কারণে পাতা ভিজে গেছে হবে।
তুমি শুধু ওষুধের কথা ভাবো, আমাদের মায়ের জন্য ফিরে যেতে হবে। হঠাৎ জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একটা আওয়াজ এলো। সেই আওয়াজ খুব ধীর ছিল, যেন কেউ কাঁদছে। বাবা, আমার ভয় লাগছে বাবা, বাঁচাও আমাকে। বাবা, এ তো পায়েল। সে কি বাড়ি থেকে আমাদের পিছনে চলে এসেছে? না অভি, পিছনে তাকিও না। পায়েল বাড়িতে দরজা বন্ধ করে বসে আছে তোমার মার সাথে। মনে করো সেই বুড়ো কি বলেছিল, ছলনাময়ী আপনজনের কণ্ঠে ডাকে। এটাই সেই আওয়াজ এখন আরো কাছে আসতে লাগলো। মনে হচ্ছিল যেন পায়েল ঠিক তাদের পিছনে দাঁড়িয়ে আছে এবং তাদের জামা টানছে। অভির মন হলো একবার পিছনে ফিরে তাকানোর। বাবা, সেই আওয়াজ একদম আসল ছিল। তাতে একই রকম মায়া ছিল যা পায়েলের কণ্ঠে থাকে। যদি সে সত্যি পায়েল হয়, যদি সে জঙ্গলে হারিয়ে থাকে। না অভি, এটাই তো এই জঙ্গলের খেলা। এটা তোমার মনের সাথে খেলছে। যদি তুমি ফিরে তাকাও তো তুমি এই কুয়াশায় মিলিয়ে যাবে। তোমার মনে নেই গত বছর সেই রাখালের সাথে কি হয়েছিল? সেও তার স্ত্রীর আওয়াজ শুনেছিল এবং পরের দিন তার মরদেহ সেই পুরনো কুয়োতে পাওয়া গিয়েছিল। এ কেমন রাস্তা বাবা? মনে হচ্ছে যেন আমরা একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। ওই বটগাছ আমরা তৃতীয়বারের মতো পার হলাম। অরুণ থামল। সে লক্ষ্য করল যে অভি ঠিক বলছে। একই কাটা গাছ আর একই ঝুলন্ত শিকড়। জঙ্গল রাস্তা বদলাচ্ছে নাকি তাদের চোখ ধোঁকা খাচ্ছে? দাঁড়াও, আমি এই গাছে আমার কুড়াল দিয়ে একটা চিহ্ন বানাই। অরুণ যেই গাছে আঘাত করল, গাছ থেকে কাঠের শব্দ এলো না, বরং একটা গোঙানির শব্দ এলো, যেন কোনো মানুষকে আঘাত লেগেছে। দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা দুজন অনেকক্ষণ অন্তহীন দৌড় ও ভয়ের পরে জঙ্গলের ঘনত্ব কমতে লাগলো। দূরে কোথাও বিদ্যুতের খুঁটির হলুদ আলো দেখা যেতে লাগলো। অরুণ ও অভি শহরের বাইরের সীমায় পৌঁছে গেছে। শহরের কুকুর অদ্ভুতভাবে ডাকছিল, যেন কুকুরগুলো তাদের দুজনের সাথে কোনো অদৃশ্য শক্তিকে আসতে দেখছে। তারা শহরের প্রধান বাজারে পৌঁছালো। সব বন্ধ ছিল, শুধু একটা পুরনো ওষুধের দোকানের শাটার অর্ধেক খোলা ছিল। তোমরা কে? তোমাদের দেখে তো এখানকার মনে হচ্ছে না। আর এই সময় এখানে কি করছো? ডাক্তারবাবু, আমরা কালীপুর থেকে এসেছি। আমার স্ত্রী মঞ্জুরির জীবন বিপদে। এই নিন কাগজ। ভগবানের দোহাই, তাড়াতাড়ি ওষুধ দিন। আমার স্ত্রী খুবই অসুস্থ। সময় মতো ওষুধ নিয়ে পৌঁছাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কালীপুর? তোমরা পাগল নাকি? আজ অমাবস্যার রাত, কাল রাত্রি বনের রাস্তা দিয়ে এসেছো? জি স্যার, রাস্তায় আমরা একটা চায়ের দোকানও দেখেছিলাম। সেখানকার লোকেরা খুব অদ্ভুত আর ভয়ঙ্কর কথা বলছিল। কি বলছো? চায়ের দোকান? কালীপুরের রাস্তায় তো কোনো দোকান নেই। 10 বছর আগে একজন বুড়োর দোকান ছিল, কিন্তু অমাবস্যার এক রাতে সেখানে আগুন লাগে এবং সবাই জীবন্ত পুড়ে যায়। তারপর থেকে সেখানে শুধু ছাইয়ের স্তূপ আছে। কিন্তু স্যার, আমরা সেখানে আগুন জ্বলতে দেখেছি, আমরা কেটলির শব্দ শুনেছি। তোমরা মানুষ দেখনি, আত্মা দেখেছো। সেই আত্মারা প্রতি বছর অমাবস্যায় সেখানে বসে এবং আসা যাওয়া করা মানুষদের সতর্ক করে। যে তাদের কথা শুনে ফিরে যায় সে বেঁচে যায়, আর যে এগিয়ে যায়, যে এগিয়ে যায় তার কি হয় স্যার? তার ছায়া জঙ্গল কেড়ে নেয়। এখন তোমরা ফিরে গেলে দেখবে তোমাদের ছায়া তোমাদের সাথে নেই। তোমরা তো বাড়ি পৌঁছে যাবে, কিন্তু তোমাদের একটা অংশ চিরকালের জন্য সেই কালরাত্রি বনে বন্দী হয়ে যাবে। ডাক্তারবাবু, আমাদের ভয় দেখাবেন না। আমাদের ওষুধ দিন আর বাড়ি যেতে দিন। ফিরতে সেই রাস্তা দিয়েই যেতে হবে, কারণ অন্য রাস্তা বন্যায় ভেসে গেছে। কিন্তু মনে রেখো, ফেরার পথে সেই দোকান তোমাদের আবার দেখা দেবে। এবার তারা তোমাদের ডাকবে। থেমো না। যদি থামো তো পরের অমাবস্যায় তোমাদেরও সেই বেঞ্চে বসে চা পান করতে দেখা যাবে। বাবা, দোকানদারের কথা শুনে আমার ভীষণ ভয় লাগছে। আমরা কি সকাল পর্যন্ত এখানে থাকতে পারি না? আমার সেই জঙ্গল দিয়ে ফিরে যেতে মৃত্যু ভয় লাগছে। বাবা, মায়ের ওষুধের উষ্ণতা এখনো আমার পকেটে আছে। যদি আমরা সময় মতো না পৌঁছাই তাহলে বাড়িতে মায়ের শরীর ঠান্ডা হয়ে যাবে। আমাদের যেতেই হবে, শুধু সাহস হারিও না। বাল্বের আলোতে তাদের ছায়া খুব ঝাপসা দেখাচ্ছিল। অরুণ ও অভি শহরের সীমা ছেড়ে দিয়েছিল।
ওষুধের পুটলি অরুণের বরফ ঠান্ডা হাতে ধরেছিল, কিন্তু তাদের হৃদয়ে কোনো ডুবন্ত পাথরের মতো ভারী ছিল। দোকানদারের বলা কথা, তোমার ছায়া জঙ্গল কেড়ে নেবে, তাদের কানে কোনো পুরনো অভিশাপের মতো বাজছিল। জঙ্গলে আবার প্রবেশ করতেই মনে হলো যেন গাছ আরো কাছে এসে গেছে, পথ এখন আরো সরু হয়ে গেছে। বাবা, তোমার কি মনে হচ্ছে হাওয়ায় এখন সেই ঠান্ডা ভাব নেই যা যাওয়ার সময় ছিল? এখন হাওয়ায় কোনো পোড়া মাংসের মতো কোনো দুর্গন্ধ আসছে। মনোযোগ দিও না অভি, তোমার শ্বাসের ওপর নিয়ন্ত্রণ রাখো। আমাদের শুধু সেই জায়গা পার হতে হবে যেখানে সেই দোকান ছিল। দোকানদার বলেছিল যে তারা আমাদের আবার ডাকবে, আমাদের শুধু না শোনার ভান করে যেতে হবে। তখনই দূরে কুয়াশার পিছন থেকে সেই মাঝারি আলো দেখা দিতে লাগল। সেই চায়ের দোকান, সেই আগুনের শিখা, কিন্তু এবার কিছু আলাদা ছিল। এবার সেখানে কোনো শব্দ ছিল না। যারা আগে বসেছিল তারা এখন একদম চুপ ছিল এবং তাদের মাথা নিচু করা ছিল। যেই বাবা ছেলে সেই জায়গার কাছে পৌঁছল, সেই চাওয়ালা হঠাৎ উঠে দাঁড়ালো। সে তার শুকনো আঙুল দিয়ে অরুণের দিকে ইশারা করল। আরে পথিক, থামো। ওষুধ তো পেয়েছ, কিন্তু এর দাম তো দিয়ে যাও। তোমার ছেলের চোখে যে উজ্জ্বলতা আছে সেটা আমার চাই। শুধু এক পেয়ালা চা, তারপর রাস্তা তোমার। বাবা, আমার পা, আমি নাড়াতে পারছি না। অভির পা সেখানেই আটকে গেল। তার মনে হলো যেন কোনো অদৃশ্য হাত তার পা চেপে ধরেছিল। পালাও অভি, এসব মিথ্যা, এটা মাটি আর ছাই। অরুণ দেখল যে দোকানে বসা দুই মানুষের এখন ধীরে ধীরে তাদের মুখে চামড়া নেই, শুধু কালো ধোঁয়া। অরুণ তার সমস্ত শক্তি লাগালো। তারা দুজন পাগলের মতো দৌড়াতে লাগলো। পিছন থেকে সেই আত্মাদের হাসির আওয়াজ আসছিল, যা এখন চিৎকারে পরিণত হয়েছিল। তোমরা পালাতে পারো, কিন্তু তোমাদের ছায়া এখানে। দৌড়াতে দৌড়াতে অভির পা একটা শিকড়ে আটকে গেল এবং সে পড়ে গেল। অরুণ তাকে তুলতে যেই ফিরল, সে দেখল যে পিছনে সবকিছু শান্ত। সেই দোকান, সেই আলো, সেই বুড়ো সব অদৃশ্য। সেখানে শুধু ঘন কুয়াশা আর কালো অন্ধকার। মাটিতে কোনো পদচিহ্ন নেই, শুধু ছাইয়ের একটা স্তর। বাবা, সেখানে তো কিছুই নেই। আমরা কার সাথে কথা বলছিলাম? আমরা কার কাছে থেমেছিলাম? ওটা ছলনাময়ী ছিল বাবা। তারা আমাদের আটকাতে চেয়েছিল যাতে আমরা সকাল পর্যন্ত এখানে থাকি এবং আমাদের শরীর ঠান্ডা হয়ে জমে যায়। চল, এখন বাড়ি কাছে, রাত প্রায় 3টে বাজছে। যখন অরুণ তার কুড়ে ঘরের দরজায় টোকা দিল, মঞ্জুরি ও পায়েল ভিতরে জেগেছিল। দরজা খুলতেই দুজন ভিতরে ঢুকে গেল। বাবা, ভাইয়া, তোমরা ঠিক আছো তো? তোমাদের চোখে এত ভয় কেন? পায়েল জোরে জোরে কাঁদতে লাগল। এরপর কুড়ে ঘরের ভিতরে একটা লম্বা এবং ভয়ানক আলোচনা শুরু হলো। মঞ্জুরি, আজ আমরা যা দেখেছি সেটাই পৃথিবীর নয়। কাল রাত্রি বনের ওপারে আরেকটা দুনিয়া আছে, মৃতদের দুনিয়া। মা, সেখানে একটা চায়ের দোকান ছিল। সেখানকার লোকেরা জানতো যে আমরা আসছি। তারা আমাদের কাছে আমাদের স্মৃতি আর আমাদের উষ্ণতা চেয়েছিল, এবং যখন আমরা ফিরে এলাম তখন সেখানে কিছুই ছিল না, শুধু মৃত্যুর মতো নীরবতা ছিল। কালীপুর গ্রামের এই জঙ্গলের ইতিহাস খুব পুরনো। অমাবস্যার রাতে এই জঙ্গল তার ক্ষুধা মেটাতে শিকার খোঁজে। তোমরা তাদের কথা শোনোনি, তাই তোমরা বেঁচে গেছ। কিন্তু অরুণ, অভি, তোমাদের ছায়া কোথায়? মঞ্জুরি হঠাৎ থেমে গেল। তার নজর মাটিতে পড়ল। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। লণ্ঠন জ্বলছিল। পায়ে এলো মঞ্জুরির ছায়া দেয়ালে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু অরুণ ও অভি যেখানে দাঁড়িয়েছিল সেখানে মাটি একদম খালি। আলো তাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছিল, যেন তারা কোনো স্বচ্ছ জিনিস। দোকানদার ঠিক বলেছিল, সেই জঙ্গল আমাদের একটা অংশ কেড়ে নিয়েছে। আমরা বাড়ি তো এসেছি, কিন্তু আমাদের ছায়া এখনো সেই কালরাত্রি বনের দোকানে বসে আছে। অভি তার হাত দেখল। সেগুলো আসল মনে হচ্ছিল, কিন্তু তাদের ছায়া না থাকাটা এই কথার প্রমাণ ছিল যে তারা এখন আর আগের মতো পুরোপুরি মানুষ নেই।
বাইরে অমাবস্যার রাত এখন ঢলে পড়ছিল, কিন্তু কুয়াশা এখনো কুড়ে ঘর ঘিরে ছিল। অন্তত তোমরা নিরাপদ আছো। ওষুধ কাজ করেছে। আমাদের ছায়া গেলে কি হয়েছে? আমাদের পরিবার তো বেঁচে গেল। অরুণ মঞ্জুরির দিকে তাকিয়ে বলল, কিন্তু যেই অরুণ কথা বলল, বাইরে থেকে একটা পরিচিত আওয়াজ এলো, একদম অরুণের মতো আওয়াজ। মঞ্জুরি, দরজা খোলো, আমি ওষুধ নিয়ে এসেছি। ভিতরে বসে থাকা অরুণ ও অভির গায়ে কাঁটা দিয়ে উঠল। যে বাইরে দাঁড়িয়েছিল সে ছিল অরুণের ছায়া, যা এখন নিজেই অরুণ হয়ে ফিরে এসেছিল। গল্পটি এই ভয়ানক অনুভূতি দিয়ে শেষ হয় যে আসল অরুণ ভিতরে নাকি বাইরে সেটা কেউ জানে না। কাল রাত্রি বনের ছলনাময়ী তাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল।